প্রত্যেক বছর বাজেটের সময় বাংলাকে বঞ্চিতই করে রাখা হয়। সত্যি কি তাই? পশ্চিমবঙ্গকে কিছুই দেয়নি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এটা একটা ফালতু বাজেট, এটা একটা হামটি ডামটি বাজেট, শুধু বিগ বিগ টকিং ছাড়া আর কিছুই নেই। উনি ট্রেডমিলে দৌড়াতে দৌড়াতে সারা পশ্চিমবঙ্গের বাজেট 8 ঘন্টার মধ্যেও শেষ করে দেন। 15 মিনিটে একটা বাজেট তৈরি করে ফেলেন। তো ওনার মুখে এইসব কথা মানায়? পশ্চিমবঙ্গবাসী বাজেট শুনতে অভ্যস্ত হয়ে এসছে। কতগুলো ট্রেন পেল নতুন, কতগুলো রাজধানী পেল হাওড়া টু দিল্লি, কতগুলো রাস্তা অনুমোদন হলো, রাস্তার জন্য কত টাকা হচ্ছে, মনরেগায় কত টাকা, 100 দিনের কাজের প্রকল্পে কত হাজার কোটি টাকা দিচ্ছে, আবাস যোজনা কত কোটি টাকা দিচ্ছে। এই যে টাকার অঙ্ক, এবং শুধু তাই নয়, আরো ভাতা, কৃষক ভাতা, বেকার ভাতা, নানা রকমের যত ভাতা আছে সেই ভাতাতে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গকে কত টাকা দিল। এগুলো হচ্ছে সব পুরনো বাজেট। এই বাজেট এখন আর চলে না। 21শ শতাব্দীতে যেখানে ভারতের অর্থনীতি দৌড়ানো শুরু করেছে, সেই ক্ষেত্রে এই দান, অনুদান, ভাতা কত টাকা দিল, কটা ট্রেন পেল, এই সবগুলো কিন্তু পুরনো হয়ে গেছে। এখনকার বাজেট সম্পূর্ণ নতুন। এখনকার বাজেট কিভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হবে, কিভাবে নতুন ইনভেস্টমেন্টকে আনা যাবে, কিভাবে কর্মসংস্থান তৈরি করা যাবে, তার একটা ব্লুপ্রিন্ট, তার একটা পরিকল্পনা করা, সেটাই হচ্ছে বাজেটের মূল লক্ষ্য। সত্যি কি নির্মলা সীতারামন ম্যাডাম আমাদেরকে নিরাশ করেছেন? আমি তো বলবো একদমই না। উনিও জানেন খুব ভালো করে যে পশ্চিমবঙ্গের জন্য কত ভালো একটা বাজেট তৈরি করেছে। পশ্চিমবঙ্গ আসলে কি পেল এবং আগামী 10 বছর পরে কোন জায়গায় পশ্চিমবঙ্গ যেতে পারে। যে ইস্ট কোস্ট করিডোর, যেটা 2014 সালে নরেন্দ্র মোদী সরকারে আসার সময় তৈরি করেছিল, ইন্টিগ্রেটেড ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর, এটা নতুন করে আবার শুরু হয়েছে। 2014 সাল থেকে চলে আসছে এবং প্রচুর ইনভেস্টমেন্ট এখানে হচ্ছে এবং হবে। ইন্টিগ্রেটেড ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর কানেক্টেড নোড অ্যাট দুর্গাপুর। তাহলে এই আমাদের দুর্গাপুর জন্যে যে একটা বিশাল বড় সুযোগ, বিশাল বড় একটা ইন্ডাস্ট্রিয়াল হাব হতে চলেছে, তার কিন্তু ব্যবস্থা নির্মলা সীতারামন করে দিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে এত বিজনেস সামিট, এত সম্মেলন, এত শিল্পপতিদেরকে নিয়ে এসে মেলা খেলা করা, কতগুলো ইনভেস্টমেন্ট হয়েছে? আমরা সবাই জানি যে জিরো ইনভেস্টমেন্ট এবং শুধু ভাঁওতাবাজি ছাড়া আর কিছুই না। পশ্চিমবঙ্গে সারা পৃথিবীর এত বড় বড় কোম্পানি, ব্যবসা, বিজনেসম্যান থাকা সত্ত্বেও কেন ইনভেস্টমেন্ট করতে আসছে না? পশ্চিমবঙ্গ নাম শুনে কেন সবাই নাক সিটকে চলে যাচ্ছে? সেদিকে কেউ কেউ ভেবেছে? পশ্চিমবঙ্গবাসী কি ভেবেছে? পশ্চিমবঙ্গের রাজনীতি কি ভেবেছে? কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিটাই হচ্ছে ধ্বংসাত্মক রাজনীতি। পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতার রাজনীতি সেই যে 1965 সাল থেকে শুরু হয়েছে ধ্বংস লীলা, আজও পর্যন্ত থামার নাম নেই। পশ্চিমবঙ্গকে শেষ করিয়ে দিয়েছে। এই পশ্চিমবঙ্গের ধ্বংসাত্মক রাজনীতির জন্য আজকে কোনো কোম্পানি, কোনো ইনভেস্টমেন্ট আজকে কিন্তু কলকাতা এবং আমাদের পশ্চিমবঙ্গে আসছে না। পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতার রাজনীতিবিদ যত আছে, সেই জ্যোতি বসুর আমল থেকে শুরু করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই ক্যাটাগরির রাজনীতি করে যাচ্ছেন। ওনাদের প্রথম টার্গেট হচ্ছে যে পশ্চিমবঙ্গে রাঢ় ভূমি, রাঢ় অঞ্চল এবং গৌরবঙ্গ, উত্তরবঙ্গকে সবসময় নেগলেক্ট করা, তাদেরকে না ট্রিটমেন্ট দেওয়া এবং তারা যাতে মাথা চারা দিয়ে না উঠতে পারে সেই ব্যবস্থা করা। সবসময় একটা ব্যতিব্যস্ত, ভয় খাওয়ানো এবং একটা উল্টোপাল্টা ন্যারেটিভ তৈরি করে রাজনীতি করা, যার ফলে আজকে বাংলাদেশের মতন একটা রাষ্ট্র বা বাংলাদেশ থেকে আগত হিন্দু মুসলিম আজকে পশ্চিমবঙ্গকে গ্রাস করে খাচ্ছে এবং সেই সুযোগ সেই দরাজ কণ্ঠে গেট খুলে দিয়েছে, বাংলাদেশ থেকে আসছে
যেমন ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে এবং সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গবাসী কর্মসংস্থান, রোজগার, চাষাবাদ, জমি জায়গা প্রত্যেকটি জিনিসেরই কিন্তু অভাব এবং একটা দখলদারি সৃষ্টি হয়ে গেছে। তারা কোনোদিনই চায়নি যে রাঢ়বঙ্গ বা রাঢ়ভূমি বা জেলা মফস্বল অঞ্চলের ছেলেমেয়েরা উন্নতি করুক, তাদের লেখাপড়ার উন্নতি হোক, এখান থেকে ব্যবসা বাণিজ্য করুক। তারা এই খনি অঞ্চল, যে প্রাকৃতিক সম্পদ আছে আমাদের পশ্চিমবঙ্গে, সেই খনি অঞ্চল লুটতরাজ হচ্ছে। তারা ব্যাকগ্রাউন্ডে লুট করে তাদের ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠাচ্ছে, ভূসম্পত্তি দ্বারা ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে নিচ্ছে, কিন্তু কোনোদিন পশ্চিমবঙ্গবাসীর জন্য তারা চিন্তা করেনি। এই ধরনের রাজনীতি, পজিটিভ রাজনীতি তারা আজ পর্যন্ত করে না। এখন চিন্তা করুন যে পৃথিবীর কোনো ইনভেস্টমেন্ট আমাদের পশ্চিমবঙ্গে এখন আসছে না। অন্য রাজ্যে, ভারতবর্ষে বিভিন্ন রাজ্য যেমন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এরকম রাজ্য, সেখানে বড় বড় ইনভেস্টমেন্ট পাচ্ছে, বড় বড় শিল্পপতিরা সেখানে যাচ্ছে। অথচ পশ্চিমবঙ্গে এত ট্যালেন্ট থাকতে, পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থা ভালো এবং শুধু তাই নয়, দক্ষিণ পূর্ব এশিয়া যে সব থেকে বড় একটা ব্যবসায়িক বন্দর এবং যোগাযোগ ব্যবস্থা, সেটা আছে আমাদের কলকাতায়। সেই জায়গাটাকে একদম বন্ধ করে রেখে দিয়েছে এখানকার নেগেটিভ বা নোংরা রাজনীতি। আজকে চিন্তা করুন, আমেরিকার গুগল এআই দিয়ে তারা ব্যবসা শুরু করবে এবং সেই কোম্পানি তারা শুরু করছে বিশাখাপট্টনমে এবং 5 বছরে $15 বিলিয়ন তারা ইনভেস্টমেন্ট করবে, মানে 1.25 লক্ষ কোটি টাকা। তাহলে সে তো কলকাতায় করতে পারতো, সে অন্য কোথাও করতে পারতো। আজকে উড়িষ্যা আমাদের থেকে কত পিছিয়ে ছিল, সেই উড়িষ্যাতে আজকে ইনভেস্টমেন্ট এত হচ্ছে। নবীন পটনায়ক যে হারে উড়িষ্যার উন্নতি করেছে, সেই উন্নতির রেস ধরে আজকে সেখানকার নরেন্দ্র মোদী বিজেপি সরকার কিন্তু চলছে। আমাদের এখানে প্রত্যেকটি জিনিসই কিন্তু নেগেটিভ এবং দিল্লি বিরোধী রাজনীতি, ভারত বিরোধী রাজনীতির জন্য আজকে বাঙালি কিন্তু নিজের গর্ত নিজেই খুঁড়ে ফেলেছে। কর্ণাটকে আইটি হাব হলো, যেটা আমাদের পশ্চিমবঙ্গের সল্টলেকে ইলেকট্রনিক সিটি বা আইটি হাব হওয়ার কথা ছিল, জ্যোতি বসু তাড়িয়ে দেয়, কর্ণাটক সেটা লুফে নেয়, ব্যাঙ্গালোর। আজকে কর্ণাটকে যে সরকারই আসুক, তারা কিন্তু প্রত্যেকেই জানে যে এই আইটি হাব বা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট যা আছে, যা ইন্ডাস্ট্রি আছে, তাকে বাঁচিয়ে রাখতে হবে। তাকে যদি না বাঁচায়, কর্ণাটকের কিন্তু অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়বে। তারা কিন্তু সবাই জানে এবং বুঝে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের কোনো রাজনীতিবিদ বা কোনো রাজনৈতিক দল কিন্তু সেই জিনিসটা বুঝে না। অন্ধ্রপ্রদেশেও তাই চন্দ্রবাবু নাইডু যে হারে উন্নতি করেছিলেন বা করেছেন, আজকে সেটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। তার উত্তরসূরিরা প্রত্যেকেই কিন্তু ক্যারি ফরওয়ার্ড করছে। তামিলনাড়ুতে তাই, গুজরাটেও তাই, সমস্ত জায়গাতে। একমাত্র ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। তাহলে বিশাখাপট্টনমে যে ইনভেস্টমেন্ট গুগল করছে, সেখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 2 লক্ষ কর্মসংস্থান হবে। এবং শুধু এটা তাই নয়, এই যে ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডর যেটা তৈরি করেছে এবং যেটা রূপরেখা 2014 সালে নরেন্দ্র মোদী তৈরি করেছিলেন, এর পিছনে বিশাল বড় একটা ইনভেস্টমেন্ট। এই ইস্ট কোস্ট করিডোর যদি চালু হয় এবং সারাউন্ডিং যে রাজ্যগুলো আছে আমাদের, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ, ব্যাপক হারে উন্নতি হবে এবং ব্যাপক হারে কর্মসংস্থান হবে, যা আজকে আপনি দেখতে পাবেন না, হয়তো আমরা দেখতে পাবো না। আগামী 15-20 বছর, 25 বছর পরে এইসব জায়গাতে বিশাল রকমের একটা পরিবর্তন সৃষ্টি হবে। দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল নোড বা কানেক্টেড নোড যেটা উনি ঘোষণা করেছেন, আমাদের দুর্গাপুর দেখুন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দুর্গাপুর শহর কিন্তু তৈরি হয়েছিল। দুর্গাপুর শহরটা আমাদের রাঢ় অঞ্চল বা রাঢ় ভূমির জন্য খ্যাত। এখানে প্রচুর খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদে ভরপুর। প্রচুর আমাদের এখানে আয়রন ইন্ডাস্ট্রি ছিল, যা এখন প্রায় ধ্বংসের মুখে, এবং বেশ কিছু লোলুপ এবং পুঁজিপতি, কিছু কালো সাম্রাজ্যবাদী ইন্ডাস্ট্রি কিছু ব্যক্তিগতভাবে কলকারখানা করেছে, যারা সরকারকে প্রতিনিয়ত কর ফাঁকি দেয়, শ্রমিকদেরকে শোষণ করে এবং জাতীয় সম্পদ লুট করে তারা কিন্তু কলকারখানাগুলি চালাচ্ছে। আজকে এই ইন্ডাস্ট্রি হাব যদি হয়
এখানে প্রচুর কলকারখানা হবে, প্রচুর কর্মসংস্থান হবে, যা পরিযায়ী শ্রমিকগুলো কিন্তু আবার ঘুরে নিজের ঘরকে চলে আসবে, নিজের রাজ্যে আসবে, করে খেতে পারবে। আজ থেকে 25 বছর পরে মিলিয়ে নেবেন। এই দুর্গাপুর কিন্তু একসময় অনেককে রোজগার দিয়েছে, আজও দিচ্ছে। এই দুর্গাপুর ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, যা পড়ে আছে হলদিয়া এবং কল্যাণী সব থেকে 3 নম্বরে। যা বিধানচন্দ্র রায় যে রূপরেখা তৈরি করেছিলেন, সেই বিধানচন্দ্র রায়ের রূপরেখাতে বা প্ল্যানিংয়ে কিন্তু আজকে এই উন্নতি বা দুর্গাপুর সিটির জন্ম। তাহলে প্ল্যানিং যদি না থাকে, ঠিক প্ল্যানিং পরিকল্পনা যদি না করে, তাহলে কোনো জিনিস তৈরি হতে পারে না, ধ্বংসাত্মক জিনিসই হতে পারে। যে কোনো জিনিস, ভালো জিনিস তৈরি করতে গেলে আগে ভালো করে প্ল্যানিং করতে হবে, তারপরে সেটা রূপরেখা দিতে হবে এবং বাস্তবায়িত করতে হবে। সেইভাবে ধীরে ধীরেই সেটা হবে, হঠাৎ করে পাবেন না। আপনি হয়তো লক্ষ্মীর ভান্ডারে 500-1000 টাকা পাচ্ছেন, গরম গরম পাতে পড়ছে, আপনি ভাতা পাচ্ছেন, কৃষি ভাতা পাচ্ছেন, বিধবা ভাতা পাচ্ছেন, আপনি যত রকমের ভাতা আছে, কন্যাশ্রী বলুন, সমস্ত রকমের, এগুলো আপনাকে ধীরে ধীরে পঙ্গু এবং গরিব বানাবে। আপনি আপনার সন্তানদেরকে কিন্তু ওই সেই গুজরাটে, তামিলনাড়ুতে পাঠাতে হবে, নিজের বাড়ি ঘর দোর রাজ্য ছেড়ে। আপনারা চিন্তা করুন যে দীর্ঘমেয়াদী জিনিস সেটা ঠিক না স্বল্প মেয়াদী। আপনি আবাস যোজনার কত টাকা দিল, কত টাকা সে লুটে পুটে খাবে বা খাচ্ছে, সেটা দেখতেই পাচ্ছেন। এবং মনরেগায় 100 দিনের কাজের যে টাকা, সেটা যে লুটে পুটে খেয়েছে, সেগুলো ভালো। কজন পেয়েছে বলুন তো? কজন উপকারী হয়েছে? কতজন ঘর পেয়েছে? কতজন আবাস যোজনা বা 100 দিনের কাজের টাকা পেয়েছে? তো এগুলো সাময়িক একটা চিন্তা ভাবনা, যা আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিটাই হচ্ছে একটা নেগেটিভ বাতাবহে তৈরি বা নেগেটিভ। প্রত্যেক সময় দিল্লি বিরোধী রাজনীতি, প্রত্যেক সময় ভারত বিরোধী রাজনীতি। আজকে কিন্তু বাঙালিকে সরে আসতে হবে, নিজের বাঙালিত্বকে বিসর্জন দিয়ে, নিজের স্বার্থ সিদ্ধি বা নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে কিন্তু আজকে পশ্চিমের দিকে তাকাতে হবে। ইন্ডাস্ট্রিয়াল করিডোর যেটা তৈরি করেছে, তার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে যে সেই সমস্ত আশপাশের যত জমি আছে, সেগুলো একটা স্পেশাল ল্যান্ড ব্যাংক তৈরি করা, সেই জমি চিহ্নিতকরণ করা যে এইখানে এইরকম ইন্ডাস্ট্রি হতে পারে, যেখানে যেরকম পজিশন আছে, পরিবেশ আছে, প্রাকৃতিক সম্পদ আছে বা নাই থাকুক, সেখানে কি কি ধরনের ইন্ডাস্ট্রি হতে পারে, তার একটা নকশা তৈরি করা। এখন এই জিনিসটা প্রচার করছে, হয়তো দিদিমণি বলেই দেবেন, আমি তো ল্যান্ড ব্যাংক তৈরি করে রেখেছি সবার আগে, এটা আবার নতুন আর কি। উনি প্রত্যেকটা জিনিসই তৈরি করে রেখেছেন, কিন্তু কোনো জিনিসটাই কিন্তু কার্যকারিতা করেননি। 2 নম্বর হচ্ছে শ্রম ব্যাংক, লেবার ব্যাংক তৈরি করা। ট্রেনিং এর মাধ্যমে, স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে নতুন নতুন লেবার বা নতুন নতুন ওয়ার্কার তৈরি করা, যাতে করে যে ইন্ডাস্ট্রি হবে, সেই ইন্ডাস্ট্রি তার শ্রমিক খুব সহজেই যেন পেয়ে যেতে পারে। 4 নম্বর হচ্ছে যে সারা পৃথিবীতে পরিচয় করিয়ে দেওয়া যে আমার এই পজিশনে, যে আমি মানে বিশাখাপট্টনম থেকে দুর্গাপুর বা কলকাতা ডানকুনি পর্যন্ত আমার এই এরিয়াতে প্রচুর জমি আছে, শিক্ষিত আমার শ্রমিক আছে, আমার পরিবেশ ভালো, প্রাকৃতিক সম্পদ আছে, আপনারা নিজের মতন করে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এই যে বিশ্ববাজারে প্রতিস্থাপন করা, নিজেকে প্রডিউস করা, এটাই হচ্ছে সব থেকে বড় কাজ। আরো ইম্পর্টেন্ট জিনিস যে বিশাখাপট্টনম থেকে দুর্গাপুর ভায়া দুর্গাপুর ডানকুনি পর্যন্ত 12 লেনের রাস্তা তৈরি করা। এই 12 লেনের রাস্তা তৈরি হয়ে গেলে সব থেকে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। কলকাতা পোর্ট থেকে মালপত্র সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে সরবরাহ হবে এবং কাছাকাছি এয়ারপোর্ট তৈরি করা, যেটা আমাদের দুর্গাপুরে অন্ডালে অলরেডি আছে, এবং অন্যান্য জায়গায় যেখানে এয়ারপোর্ট নেই সেখানে এয়ারপোর্ট তৈরি করা। এই যে যোগাযোগ কমিউনিকেশন সিস্টেমটা তৈরি করা, এগুলো করতে তো সময় লাগবে, এগুলো করতে তো ইনভেস্টমেন্টের টাকা পয়সা লাগবেই। তাহলে এই যে একটা রেডিমেড জিনিস তৈরি করে দেওয়া, প্রত্যেকটি পৃথিবীর বিজনেসম্যান বা যত মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, তারা নিশ্চয়ই এখানে এসে ইনভেস্টমেন্ট করবে
এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটি রাজ্য কিন্তু লাভবান হবে। এখন রাজনীতি, নোংরা রাজনীতি পশ্চিমবঙ্গে যদি এইভাবেই চলতে থাকে, তাহলে যতই করিডোর হোক, ইন্ডাস্ট্রিয়াল হাব হোক, আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু কোনোদিন আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। হয়তো বাড়ি ঘর দৌড় বেঁচে দিয়ে পশ্চিমবঙ্গ ছাড়তে হবে। মোদী সরকার আসার পর থেকে বাজেটের পরিকল্পনা বা বাজেটের যে চিত্রনাট্য, সেটাই কিন্তু আমূল পরিবর্তন হয়ে গেছে। নমস্কার। ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।